লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর ভাগ্য। প্রমোদ আগরওয়াল এক দুধে বিজনেসম্যান। প্রমোটারি আর পেট্রোল পাম্পের ব্যবসা করে তার বিষয় আশয় ফুলে ফেপে উঠেছে। ঠিক সকাল 8:30 নাগাদ বাড়ি থেকে দুধ সাদা স্করপিওটা করে যখন বের হয়, তখন তার ড্রাইভার মদন ঠিক জানে সাহেব বাড়ি থেকে বেরিয়ে সোজা ওই গলির মোড়ের হনুমান মন্দিরটার সামনে একবার গাড়িটা থামাতে বলবেন। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস এই নিয়মের কোনো অন্যথা হয় না। হনুমান মন্দিরের সামনে গাড়ি রেখে দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পায়ের জুতো খুলে প্রমোদ ভক্তি ভরে হনুমানজিকে প্রণাম করে। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ভিখারিগুলোর হাতে কিছু টাকা তুলে দেয়। শেষে আর একবার ঠাকুরকে প্রণাম করে গাড়িতে এসে বসে। হনুমানজির আশীর্বাদ নিয়ে প্রমোদের গাড়ি হুশ করে সবার সামনে দিয়ে বেরিয়ে যায়। এরপর প্রমোদকে এই এলাকায় আর দেখা যায় না। তার বাড়ি ফিরতে ফিরতে সে রাত 8টা 8:30 বেজে যায়। কদিন ধরে অবশ্য একটু আগে ফেরার চেষ্টা করছে, কিন্তু কাজের চাপ এত বেড়ে গেছে যে সময় ম্যানেজ করা ওর পক্ষে খুবই অসুবিধাজনক হয়ে উঠেছে। আজকাল ফিরতে দেরি করলে মাধবী চিন্তা করে বলে প্রমোদের বয়স্কা মা ছেলের উপর একটু রাগারাগি করেন। মাধবী প্রমোদের স্ত্রী, বাড়িতে ভাই বোন আত্মীয় স্বজন আশ্রিতা মিলিয়ে জনা 15 লোক থাকলেও প্রমোদ আর মাধবীর এই 12 বছরের বিবাহিত জীবনে কোনো সন্তান ছিল না। রোজ সকালে প্রণাম করার সময় হনুমানজিকে বলতো, প্রমোদ ঠাকুর, এই এত বড় ব্যবসা আমার, কোটি কোটি টাকার সাম্রাজ্য, এ আমি কার হাতে তুলে দিয়ে যাব? একটা কোনো উপায় তুমি বার করো। বাড়ি ফিরে বউটার করুণ মুখটার দিকে আর তাকানো যাচ্ছে না। প্রমোদের বেশিরভাগ আত্মীয় স্বজন থাকে উত্তরপ্রদেশে গ্রামের দিকে। বঙ্গে এসে নানাবিধ উপায়ে প্রচুর টাকা পয়সা হওয়াতে তেমন কিছু বলতে না পারলেও প্রমোদ খুব ভালো করে জানে দেশে গায়ে কোনো শুভ অনুষ্ঠান হলে মাধবী তাতে অংশ নিতে পারে না। বিশেষ করে বয়স্কা মহিলারা মাধবীকে বন্ধা বলে প্রচুর কথা শোনায়। বউকে লুকিয়ে চোখের জল ফেলতে প্রমোদ বেশ কয়েকবার দেখেছে। ইদানিং তাই গ্রামের দিকের জ্ঞাতি গোষ্ঠীর কোনো অনুষ্ঠান থাকলে অন্যান্যদের পাঠিয়ে দিলেও বউকে পাঠাতে চায় না। বলে, ও না থাকলে আমার খেয়াল রাখবে কে? তোমরা ঘুরে এসো, কাউকে তো একটা বাড়িতে থাকতে হবে। এরকম বিভিন্ন অজুহাতে মাধবীকেও এই সমস্ত কথার থেকে আড়াল করতে চায়। প্রমথ জানে এই কলকাতায় তার বাড়িতে বসে তার স্ত্রীকে উল্টোপাল্টা কথা বলার সাহস কারো হবে না। টাকার জোর অনেক বড় জোর। তবে ঠাকুরের অসীম কৃপায় ভাগ্যদেবী অবশেষে ওদের প্রতি মুখ তুলে চেয়েছেন। 12 বছর পর মাধবী মা হতে চলেছে। একটু বেশি বয়সে সন্তান আসছে, তাই প্রমোদ নিজেও সবসময় তটস্থ হয়ে থাকে। পড়াশোনা বেশি দূর করেনি, কিন্তু একটা জিনিস ও খুব ভালো বুঝে গেছে, সব ব্যাপারে নিজের গাজোয়ারি চলে না। তাই যবে থেকে শুনেছে বউ মা হতে চলেছে, তবে থেকে কোনো আত্মীয় স্বজনের উপদেশ প্রমোদ কানেই তোলেনি। ডাক্তার ব্যানার্জিকে গিয়ে পরিষ্কার বলে দিয়েছিল, যত টাকা লাগে আপনি নেবেন, কিন্তু আমার বউ আর বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আপনাকে পুরো খেয়াল রাখতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব, কারোর কথা শুনবো না, শুধু আপনার কথা মতোই চলবো। কিন্তু আপনি দেখবেন আমার বউ বাচ্চা যেন বহাল তবিয়তে থাকে। এত বছর পরে জীবনে আসতে চলা খুশি আমি যেন কোনোভাবে না হারাই। মাধবী আর তার মা এই নিয়ে খুব খুশি হলেও ভেতরে ভেতরে অজানা আশঙ্কায় গুটিয়ে থাকে। মাধবীর বয়স 42 হতে চলেছে। এই বয়সে সন্তান হওয়া কিছুটা ঝুঁকির ব্যাপার বই কি। ডাক্তার ব্যানার্জি অবশ্য বলেছিলেন এমনিতে মাধবী ঠিকই আছে, তবে প্রেশারটা বড্ড বেশি। দিনে 2টো করে প্রেশারের ওষুধ খেয়েও মাধবীর প্রেশার ঠিক নিয়ন্ত্রণে থাকছে না। এর মধ্যে যদি আবার প্রমোদকে নিয়ে চিন্তা করে তাহলে বিপদ হয়ে যেতে পারে। তাই সন্ধ্যের পর থেকে প্রমোদ ঘন ঘন বউকে ফোন করতে থাকে, ভরসা দেয়, বলে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসছি, চিন্তা করো না। সেদিন বাড়ি ফেরার সময় মন্দিরের পাশের দোকানটা থেকে রাবড়ি কেনার জন্য মদনকে মিষ্টির দোকানে পাঠিয়েছিল। তখনই হঠাৎ চোখ পড়ে মন্দিরের বাইরে যে পার্কটা আছে তার পাশে বসে থাকা নুরি পাগলি আর তার মার উপরে। নুরি পার্কের গেট ধরে নিজের মনে কথা বলতে বলতে হাতে একটা খড় তুলে চিবোচ্ছে, আর ওর মা পার্কের বাইরের জলের কলটা থেকে
বোতলে জল ভরছে। দৃশ্যটা এটুকু হলে প্রমোদের চোখে স্বাভাবিক লাগতো। এই মা মেয়ে ওদের এখানে মাস্টারেক হলেও আছে, কিন্তু ওর চোখে পড়ল নুরির পেট অস্বাভাবিক রকম ফোলা। প্রমোটার হলেও প্রমোদ দান করতে ভালোবাসে। এর আগেও পাগলির মাকে ডেকে হাতে 500 টাকা দিয়েছে। সেদিন কিছুটা কৌতূহল বশতই গাড়ির কাজ নামিয়ে হাত নেড়ে বয়স্ক মানুষটাকে গাড়ির কাছে ডাকলো। তারপর পকেট থেকে 500 টাকা 2টো নোট বের করে হাতে দিয়ে বলল, মেয়ের এমন হলো কি করে? কি বলবো বাবু, মাস কয়েক আগে একদিন রাতে মা মেয়ে শুয়েছিলাম। তখন আমরা এই পার্কে থাকতাম না, শোভাবাজারের দিকে একটা বাড়ির তলায় দুজনে থাকতাম। মাঝরাতে ঘুম ভেঙে উঠে দেখি নুরি পাশে নেই। এদিক ওদিক খুঁজতে খুঁজতে প্রায় শেষ রাতের দিকে মেয়েকে পেয়েছিলাম। ডাস্টবিনের পাশে মেয়েটাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে একটা বড় কালো গাড়ি হুশ করে বেরিয়ে গেছিল। কাউকে কিছু বলিনি, আর কাকেই বা কি বলবো। তবে সেই রাতের পর থেকে ওই বাড়ির তলায় থাকা বন্ধ করে দিলাম। ওই এলাকা ছেড়ে আর 2-4টে জায়গা ঘোরার পর তারপরে পার্কে এসে বাসা বেঁধেছি। সেই রাতে ওই গাড়িতেই কেউ আমার পাগলি মেয়েটার সর্বনাশ করেছিল গো বাবু। আর এখন তো বুঝতেই পারছো, পেটে বাচ্চা এসে গেছে। কি যে করব, একে তো মেয়েটার মাথা ঠিক নেই, তার উপর আরও একজন যদি আসে, কোথা থেকে মানুষ করব, তাকে কি খাওয়াবো কিচ্ছু জানি না। প্রমোদ বুড়ির হাতে আরও একটা 500 টাকা নোট তুলে দেয়, বলে যদি কিছু দরকার লাগে আমায় বলো। বুড়ি হাতে টাকা নিয়ে প্রমোদকে নমস্কার করে গাড়ির সামনে থেকে সরে যায়। এরপর থেকে যাওয়া আসার পথে প্রমোদ খেয়াল করতো পাগড়িটা কখনো মন্দিরের সিঁড়িতে এসে বসেছে, কখনো তার মা তার মাথায় তেল লাগিয়ে চুল বেঁধে দিচ্ছে। প্রমোদ মাধবীকে নুরির কথা বলেছে। অবাক বিস্ময়ে মাধবী বলেছে, মানুষের কি রুচি বলো, একটা মেয়ে যার মাথা ঠিক নেই তাকে তুলে নিয়ে গিয়ে তার ওপর এরকম অত্যাচার করতে একটু প্রাণে লাগে না গো। ওরা হাত পাওয়ালা জীব মাত্র মাধবী, মানুষ নয়। মানুষের মতো দেখতে হলে কি আর তাকে মানুষ বলা যায়? পরের দিন রাতে প্রমোদ শুনেছে মাধবী বাড়ির কাজের মেয়েকে দিয়ে ওর 2টো পুরনো নাইটি, কম্বল আর কিছু খাবার দাবার, ফল নুরি আর নুরির মাকে দিয়ে এসেছে। রাতে রুটি আর চিকেন কষা খেতে খেতে মাধবীর দিকে তাকিয়ে প্রমোদ ভেবেছে, বউটার মনটা পেটে বাচ্চা আসার পর থেকে একটু বেশি নরম হয়ে গেছে। কদিন ধরে মাঝরাতে হঠাৎ মাধবীর ধাক্কায় প্রমোদের ঘুম ভেঙে যায়। ধর্মর করে উঠে বসে বিছানায়। মাধবী বলে, মাকে ডাকো, আমার মনে হয় জল ভেঙে গেছে। এতক্ষণে প্রমোদের নজর পড়ে বিছানার উপর। কদিন ধরে 2টো ওষুধ খাওয়ার পরেও মাধবীর প্রেশার নিয়ন্ত্রণে থাকছিল না। ডাক্তার ব্যানার্জি বারবার করে বলেছিলেন এমনটা হতে পারে। বাড়ির অন্য লোকজনকে ডেকে থেকে তুলে দিয়ে প্রমোদ ফোন নিয়ে তাড়াতাড়ি ব্যানার্জির নাম্বারটা ডায়াল করে। কিছুক্ষণের মধ্যে ব্যানার্জি নার্সিংহোমে পৌঁছে যান। এদিকে প্রমোদও বাড়ির 6-7 জন লোককে নিয়ে মাধবীকে সাথে করে নার্সিংহোমে পৌঁছায়। ডক্টর ব্যানার্জির সাথে কথা বলে বেশ কিছুটা জোর করেই প্রমোদ ওটির ভেতরে ঢোকে। এরকম পরিস্থিতিতে বউকে সে একা কিছুতেই ছাড়তে পারবে না, কিন্তু সিজার করে বাচ্চাটা বের করার পরেও কিছুতেই বাচ্চাটাকে কাঁদানো যায় না। ডক্টর ব্যানার্জি আর অন্য 2 জন ডাক্তার, নার্স সকলে মিলে বাচ্চাটাকে উল্টো করে ধরে চাপড়ানো আর অনেক রকমভাবে কাঁদানোর সব রকম চেষ্টা করার পরেও বাচ্চার গলা দিয়ে এক ফোঁটা আওয়াজ বেরোয় না। প্রমোদের মনে হচ্ছে তখন জ্ঞান হারিয়ে অপারেশন থিয়েটারের মেঝেতে সেও পড়ে যাবে। অ্যানেস্থেশিয়ার জন্য মাধবী তখন বেহুশ। জ্ঞান ফিরে আসলে বউকে সে কি উত্তর দেবে? তার এত বছরের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব তখন ধূলিসাৎ হতে বসেছে। ডাক্তার ব্যানার্জি প্রমোদের কাঁধ ধরে বলেন, কিছু করার নেই আগরওয়াল বাবু, সব কিছু ডাক্তারের হাতে থাকে না। ওপরওয়ালাও কিছু কিছু জিনিস নির্ধারণ করেন। বেশি বয়সের বাচ্চা তো, তার উপর ওয়াটার ব্রেক হয়ে গেছে। বাচ্চাটা হাঁপিয়ে পড়েছিল পেটের মধ্যেই, তাই আর বাঁচানো গেল না। প্রমোদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ডাক্তারকে বলে, আপনাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। জ্ঞান ফিরে এসে মাধবী যদি বাচ্চা না পায়, ওকেও আর বাঁচানো যাবে না। ওটির মধ্যে তখন পিন ড্রপ সাইলেন্স। আমি কি করতে পারি আগারওয়াল সাহেব? আমার হাতে তো কিছু নেই। আমি জানি না ডাক্তার, একটা বাচ্চা চাই আমার। বাইরে আমার বাড়ির লোকজন সব অপেক্ষা করছে। আমি কি উত্তর দেব সবাইকে? যেটা সত্যি সেটাই বলুন সবাইকে। সত্য যতই ভয়ঙ্কর হোক, যতই শক্ত হোক, তাকে মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় থাকে না। মাথার চুল 2 হাতে খামছে ধরে প্রমোদ। সত্যি কি কিছু করার নেই? তার এত বড় সাম্রাজ্য উত্তরসূরি ছাড়াই থেকে যাবে? হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো মাথায় আসে একটা অন্য চিন্তা। ডাক্তারকে বলে, বাইরে বেরিয়ে আপনি আমার আত্মীয় স্বজনকে বলবেন বাচ্চার অবস্থা একটু ক্রিটিক্যাল হওয়ার জন্য আপনি এখান থেকে ওকে গ্রিন ভিউ নার্সিংহোমে পাঠিয়ে দিয়েছেন। এটা বলে কি উপকার হবে? অবাক চোখে ডক্টর ব্যানার্জি তাকান আগরওয়ালের দিকে।
আপনি এটুকু বলুন, বাকিটা আমি দেখছি। আগরওয়ালদের বাড়ি সকলে সেটাই জানলো। সবাই গ্রিনভিউ নার্সিংহোমের বাইরে ভিড় করে বাচ্চাটা দ্রুত শারীরিক সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো, কারণ প্রমোদের কড়া নির্দেশ আছে ভিতরে যেন কেউ ঢোকার চেষ্টা না করে। এদিকে ধীরে ধীরে কিছুক্ষণের পরে মাধবীর জ্ঞান ফিরে আসলো। প্রমোদ ওর মাথায় হাত বুলিয়ে বলে, তেমন কিছু হয়নি বউ, বাচ্চাটার শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে। এখানকার সিস্টেমের উপর ভরসা না করে আমি ওকে গ্রিন ভিউতে রেখেছি, একটু সময় দাও, ও ঠিক সুস্থ হয়ে যাবে। মাধবী নিজের স্বামীর উপর ভীষণ আস্থা, ও জানে প্রমোদ যা বলছে নিশ্চয়ই সব দিক বিচার বিবেচনা করেই বলছে। তবু বাচ্চাটার মুখ এখনও দেখতে পায়নি বলে ভেতরে ভেতরে ছটফট করতে থাকে। বলে, কি হয়েছে আমাদের, ছেলে না মেয়ে? ঢোক গিলে প্রমোদ উত্তর দেয়, কিছুক্ষণ অপেক্ষা করো, নিজের চোখেই সব দেখতে পাবে। সবাইকে বাড়ি ফিরে যেতে বলে প্রমোদ। নিজের কাজের জায়গায় চলে যায়। তারপর কয়েকটা জরুরি কাজ সেরে আবার নার্সিংহোমে গিয়ে মাধবীর সঙ্গে দেখা করে রাতে বাড়ি ফিরে আসে। দারোয়ানকে বলে, আজ আর তোকে দরজায় পাহারা দিতে হবে না, ঠান্ডাটা অনেক বেড়েছে, তুই বরং বাড়ি চলে যা। তারপর রাত যখন প্রায় 2টো বাজে, গোটা পাড়ায় ঘুমিয়ে সবাই অচেতন, প্রমোদ আগরওয়াল একটা কালো কম্বলে নিজেকে মুড়ে বাড়ির গেট খুলে আস্তে আস্তে বেরিয়ে আসে। তারপর চলে যায় হনুমান মন্দিরের পাশের পার্কটার কাছে। গিয়ে দেখে নুরি প্রসব বেদনায় তখন ছটফট করছে। অত রাতে প্রমোদকে আসতে দেখে নুরির মা হকচকিয়ে যায়। আপনি এত রাতে বাবু? আপনাকে মনে হয় হনুমানজি পাঠিয়েছেন। দেখেন না মেয়েটার কি হলো, এখন এই ঠান্ডা রাতে আমি একে সামলাই কি করে? সমস্ত সংকট ছেড়ে প্রমোদ নুরির মার হাত দুটো জড়িয়ে ধরে। আমাকে বাঁচাও বুড়িমা। কি হয়েছে বাবু আপনার? আজ সকালে আমার বউ বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু সে বাচ্চা মায়ের পেটেই শেষ হয়ে গেছে। আমি জানি মাধবী যদি এ কথা জানতে পারে তাহলে ওকে আর বাঁচানো যাবে না। একে তো প্রচণ্ড হাই প্রেশার হয়ে আছে, তার মধ্যে যদি এই খবর জানে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি গোটা পৃথিবীতে একদম একা হয়ে যাব বুড়িমা। মাধবী ছাড়া আমার আর কে আছে বলো? নুরির মা প্রমোদের দিকে তাকিয়ে থাকে। ওদিকে পাশে নুরি ব্যথায় বেঁকে যাচ্ছে। সেদিকে তাকিয়ে বয়স্কা মহিলাটি বলে, কি চাও বাবু তুমি আমার কাছে? আমি হয়তো কিছুটা বুঝতে পারছি। প্রমোদ আগরওয়াল মাথা নিচু করে থাকে। তুমি আমার পাগলি মেয়ের গর্ভে থাকা বাচ্চাটা নিতে এসেছো তাই না? এই মুহূর্তে এটা ছাড়া আমার মাথায় আর কিছু আসেনি বুড়িমা। কিন্তু একই সঙ্গে আবার ভাবছি, কার না কার বাচ্চা। হাজার হোক, যে মানুষটার জন্য তোমার মেয়ের পেটে বাচ্চাটা এসেছিল সে তো আর ভালো মানুষ নয়। বাচ্চা তো নরম মাটির তাল বাবু, তাকে তুমি যেভাবে গড়বে সে সেভাবেই মানুষ হবে। সীতা মাকেও তো শুনেছি জনক রাজা জমিতে হাল দেওয়ার সময় পেয়েছিল। প্রমোদ বুড়ির দিকে তাকিয়ে বলে, তাহলে এক কাজ করছি, আমি তোমাদের দুজনকে নিয়ে নার্সিংহোমে চলে যাই, ওখানে নুরির বাচ্চাটা হোক, তারপর ওখান থেকে তোমরা অন্য কোথাও চলে যাবে। আমি তোমাদের থাকার খাওয়ার পড়ার সারা জীবনের দায়িত্ব নিলাম। কোনো চিন্তা করো না, আমি এক কথার মানুষ, আমার কথা নড়চড় হয় না। সেই ভালো বাবু, বাচ্চাটাও একটা ভালো জীবন পাবে, আমিও এই দায় থেকে মুক্ত হতে পারবো। আর এটা ভেবেও শান্তি পাবো যে বাচ্চাটা ভালোভাবে মানুষ হচ্ছে, আর তুমি আর তোমার বউও জীবনে বাঁচার মানে খুঁজে পাবে। আর দেরি না করে প্রমোদ নিজে গাড়ি ড্রাইভ করে নুরিকে নিয়ে নার্সিংহোমে পৌঁছে যায়। ডক্টর ব্যানার্জির হাতে নুরির 2টো যমজ সন্তান জন্মায়। সবাই অবাক হয়ে দেখে চূড়ান্ত অবহেলার মধ্যে থাকা সত্ত্বেও নুরির বাচ্চা দুটোই বেশ সুন্দর এবং যথেষ্ট ভালো ওজন হয়েছে তাদের। প্রমোদ নুরির মাকে বলে, বাচ্চাগুলোর মুখ দেখবে না একবার? না বাবু, যা আমার নয় তার উপর মায়া বাড়িয়ে করবোটা কি? আর আমার মেয়ের তো কোনো বোধ শক্তিই নেই। তোমার নয় কেন বুড়িমা? আসলে তো ওরা তোমার মেয়েরই গর্ভের সন্তান। তোমার তো একটা অধিকার থেকেই যায়। শুধু জন্ম দিলে বা কাউকে ভালোবাসলে তার উপর অধিকার ফলানো যায় না বাবু, দায়িত্ব নিতে হয় তার। বাচ্চা দুটোর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আর আমার মেয়ের নেই, তাই কোনো মায়া বা অধিকারও যেন কোনোদিন না জন্মায়। সবার চোখের আড়ালে নুরির মা মেয়েকে নিয়ে নার্সিংহোমে 3 তলার একটা কেবিনে থাকে। প্রমোদ আগরওয়াল বৃন্দাবনে এক আশ্রমের সাথে কথা বলে ওদের আজীবন সেখানে থাকার ব্যবস্থা করে দেবে আগে থেকেই মনস্থির করেছিল। পরের দিন সকালে মাধবীর কেবিনে ঢুকে মাধবীর কপালে হাত বোলাতে থাকে প্রমোদ। তুমি এই সময়ে এখানে? আমাদের বাচ্চারা এখন ভালো আছে, তাদের নিয়ে এসেছি, তাই দেখি আমি। মাধবীর চোখ চকচক করে ওঠে। বাইরে বেরিয়ে ডক্টর ব্যানার্জি আর প্রমোদ দুজনে কোলে 2টো বাচ্চাকে নিয়ে কেবিনে ঢোকেন। ততক্ষণে বাড়ির লোকজনও খবর পেয়ে এসে হাজির হয়েছে। প্রমোদের মা 2টো বাচ্চা দেখে বিস্ময়ে আনন্দে চিৎকার করে ওঠেন, যমজ বাচ্চা হয়েছে?
মাধবীও খুব খুশি, তাও ডক্টর ব্যানার্জিকে বলে, আমার পেটে দুটো বাচ্চা ছিল ডাক্তারবাবু, আমাকে বলেননি তো। ডক্টর ব্যানার্জির দিকে তাকিয়ে প্রমোদ বলে, উনি বলতে চেয়েছিলেন, আমি বলতে বারণ করেছি। যমজ বাচ্চা পেটে আছে শুনলে তুমি আরও বেশি টেনশন করতে, প্রেশারটা আরও বেড়ে যেত, তাতে অনেক ক্ষতি হতে পারত। তাই এটা আমি আর ডাক্তারবাবু দুজনে গোপন রেখেছিলাম। আগারওয়ালদের বাড়িতে খুশির হিল্লোল ওঠে। 12 বছর পরে নাতি নাতনির মুখ একসাথে দেখার জন্য প্রমোদের মা আনন্দে তখন আত্মহারা। ডাক্তার ব্যানার্জির মুখে বাচ্চা দুটোকে এমন সমাদরে আগারওয়ালদের বাড়িতে গ্রহণ করা হয়েছে শুনে আনন্দে নুরির মার চোখ দিয়ে জল পড়তে থাকে। ওদিকে জ্ঞান ফিরে আসার পর নুরি নিজেকে এমন একটা জায়গায় দেখে অবাক হয়ে মায়ের দিকে তাকায়। নুরির মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, ভগবানের দয়ায় এ যাত্রায় রক্ষা পেলি মা। এবার এখান থেকে বেরিয়ে সোজা স্বামীর চরণে গিয়ে আশ্রয় নেব। আশা করি বাকি জীবনটা মা মেয়ে নিরাপদেই থাকতে পারবো। দিন কয়েক পরে ছেলে মেয়েকে বুকে করে তাদের প্রথম ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার সময় মাধবী প্রমোদকে বলে, নুরি আর নুরির মার কি খবর বলো তো? ওদের আর এখানে দেখতে পাই না যে। জানি না বউ, কটা দিন তোমায় নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো, এসে দেখছি ওরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। আসলে নুরিরও ভরা মাস ছিল তো, তাই চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। চিন্তা করো না বউ, ঈশ্বর সবার কপালেই কিছু না কিছু লিখে রেখেছেন। সেই লেখা পুরোটা ভালো না হলেও পুরোটা হয়তো খারাপও হয় না। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।